এই বাদিক দিয়ে চলো, বিশাল বড় গাড্ডা। এমনি টাইপের সব হয়ে আছে আর কি। তো এই জায়গাটা এবারে আমরা ভুগবো খানিকটা, তো সেই কারণেই এরকম ডাইভারশন, দুদিকের গাড়ি এরকম ডাইভারশন করে দিয়েছে আর কি। এই যে দেখছো না, ট্রাকগুলো ঘোরাচ্ছে, ওই লাইন থেকেই ঘোরাচ্ছে। ওরা সামনের দিক দিয়ে বেরোচ্ছে, পেছনেতে যেতে পারছে না। এখানকার যেটা স্পেশাল ক্ষীরমোহন, আমরা আগেও খেয়েছি। এই ক্ষীরমোহনের টেস্ট দারুণ লাগে। পুরো গরম। গরু আসছে। যবে থেকে গাড়ি কিনেছি বা গাড়ি চালানো শিখেছি বা লং ট্যুর করছি, এরকম অনেকেই জিজ্ঞাসা করে, লাদাখ গেছিস? আজকে অন্তত তাদেরকে গিয়ে বলতে পারবো হ্যাঁ লাদাখ গিয়েছি। সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং ফ্রম বেনারস। কলকাতা থেকে লাদাখ ট্রিপে আজকে 19তম দিন, আজকে শেষ দিন ধরতে গেলে। আজকে আমরা আমাদের এন্টায়ার ট্রিপ কমপ্লিট করে বাড়ি ফিরবো। এই ছিল আমাদের বেনারসের স্টে, হোটেল ভরদ্বাজ। রুম টুম খুব সুন্দর, হাইওয়ে কানেক্টেড, গাড়ি পার্কিংয়ের প্লেস আছে সুন্দর। আর পেছনেই হচ্ছে হাইওয়ে, বাঁদিকে চলে গেলে কলকাতা আর ডান দিকে বেনারস। তো বাইরে এখন প্রচণ্ড গরম, গাড়িতে অলরেডি লাগেজ সেট আপ এভরিথিং। তো সকালবেলা চলছে আমাদের ব্রেকফাস্ট। বেনারস ছাড়ার আগেই আমরা ব্রেকফাস্টটা করে বেরোবো, তার কারণ এরপরে হাইওয়ে ধরে শুধু দৌড়ানো হবে। খাবার দোকান কোথায় কি পাবো তার কোনো ঠিক নেই। আর আজকে আমরা আমাদের লাঞ্চ বগেরা বা ব্রেকফাস্ট বগেরা নিজেরা রেডি করে উঠতে পারিনি ট্রিপের শেষ দিনে। তো যা সবাই টায়ার্ড আর কি, যা পাওয়া যায় এখান থেকেই খেয়ে টেয়ে নিয়ে বেরোতে হবে আর কি। প্রচণ্ড গরম, সকালবেলা গরম পুরি, তার সাথে সবজি হচ্ছে কি পালং কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট মতন আছে, তার সাথে আচার দিয়েছে আর পেঁয়াজ। যেহেতু আজকে স্যাটারডে আমাদের টোটালটাই ভেজ, সো কিছু করার নেই, আজকে এটার সাথেই অ্যাডজাস্ট করতে হবে আর কি। এই হচ্ছে হাইওয়ে ধারেই ধাবা। আমরা সকালে আমাদের ব্রেকফাস্টটা সারছি এই মুহূর্তে। জয় বাবা কাশী বিশ্বনাথের জয়, জয় গঙ্গা মাইয়া কি জয়। তো নেক্সট আমাদের পড়বে হচ্ছে চন্দৌলি পড়বে, চন্দৌলি ডিস্ট্রিক্টে আমরা ঢুকে যাব। তো চন্দৌলি, দেন তারপরে আসবে মুঘলসরাই, দেন তারপরে আমরা ইউপি বর্ডার ক্রস করব, বিহারে এন্টার করবো আর কি। তো সকাল এখন টাইম হচ্ছে প্রায় 8:56, মানে 9টার মতন বাজে। আর সূর্যের তেজ প্রচণ্ড এই মুহূর্তে, অলরেডি 36 ডিগ্রি শো করছে, চারদিক পুরো ধুধু করছে। এইবারে তো এইরকম ধুধু রাস্তা দিয়ে চলতে হবে আর ট্রাক্সের ভিড়ের মধ্যে ফাঁসতে হবে। প্রায় কলকাতা অবধি মোরাললেস জার্নি প্রায় 600 কিলোমিটারের ওপরে। ফার্স্ট কাজ হবে আমাদের এখান থেকে গাড়িতে পেট্রোল ভরতে হবে। গাড়িতে সেই অর্থে পেট্রোল নেই, আছে অনেকটাই, তবুও ফুল ট্যাঙ্ক করে নেবো আর কি যেতে যেতে। চলো এগোনো যাক ধীরে ধীরে। অলরেডি দেখো ট্রাক্সের কত ভিড় লেগে গেছে, রাস্তা খারাপ বেসিক্যালি, ফ্লাইওভারের ওপরে রাস্তাটা খারাপ, কত ট্রাক্স দাঁড়িয়ে আছে দেখো। তো এই যে দেখা যাচ্ছে মুঘলসরাই লেফটের দিকে, চন্দৌলি সোজা, ঔরঙ্গাবাদও সোজা। তো আপাতত আমরা কিছুটা সময় 1.5-2 ঘন্টার মতন আমরা ইউপির মধ্যে থাকবো। দেন তারপরে আমরা বিহারে এন্টার করবো, বিহারের পরে দেন ঝাড়খণ্ড থেকে তারপরে আমরা ঢুকবো ওয়েস্ট বেঙ্গল। পুরো রাস্তাঘাটের হাল দেখো, পুরো গরমে পুড়ছে সব কিছু, যেন ধোঁয়া মনে হচ্ছে দূরে দেখে, এতটাই গরম এখানে। অলরেডি 36-37-এর মতন টেম্পারেচার শো করছে এখানে। তো আমাদের আজকের ফার্স্ট স্টপ, পেট্রোল ফিলিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। ইউপিতে দাম অনেকটা হলেও কম, আই থিঙ্ক 101 টাকা ইউপিতে প্রাইস, বেঙ্গলেতে 110 টাকা চলছে এই মুহূর্তে। তো এইচপির পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নিই, কারণ এরপরে তো শুধু টানতে হবে গাড়ি। তো মাঝখানে দাঁড়ানোটাও একটু চাপের, আর দাঁড়াবোই বা কোথায়, চারদিকে এত গরম আর পুড়ছে সব জায়গা। তো বেটার চলে যাওয়া, সেই জন্য যতটা ঢোকে একদম পুরো একদম ট্যাঙ্কে একদম ফুল করে নেবো এখান থেকে। তো আপাতত আমরা আছি হচ্ছে সৈয়দ রাজা জায়গাটার নাম। ধরতে গেলে ইউপি আর বিহারের এটা একদম বর্ডার, মানে এরপরেই আমরা জাস্ট বিহারে এন্টার করে যাবো। আর নবাদপুর পড়বে বিহারের, আমরা বিহারে ঢোকার পরে। তো এই হচ্ছে আপাতত রোড কন্ডিশন, দেখো দেখতেই পাচ্ছ, শুধু ট্রাক্স। এই ট্রাকেদের সাথেই খেলতে এখন এগোতে হবে আমাদের। অনেকদিন এদের দেখা ঠিক মতন পাইনি, আপ টু NH-19 ওঠা অবধি পাইনি। NH-19 এরা ভর্তি হয়ে আছে আর কি। রাইট সাইডে পুরো ট্রাক্সের লম্বা লাইন লেগে গেছে, কারণ এটা হচ্ছে ইউপি আর বিহারের বর্ডার। তো এখানে ট্রাক্সগুলোকে ঢোকার আগে কাগজপত্র মেবি চেকিং হয় আর কি, তো সেই কারণে পুরো লম্বা লাইন ট্রাক্সের। আমরা যে ব্রিজটা ক্রস করলাম আর কি, তো নিচে কি একটা নদী ছিল, কর্মনাশা নদী নাকি সেরকম একটা নাম হবে, কর্মনাশা রিভার। তো ওইটাই আর কি বর্ডার ব্রিজটা। সো পুরো ট্রাক্সের লাইন লেগে আছে, উল্টো দিক থেকে ছোটো গাড়িগুলো ঢুকছে আর কি। যারা বুঝতে পারছে তারা আগে থেকে লেন চেঞ্জ করে ঢুকে যাচ্ছে, আর যারা বুঝতে পারছে না তারা মাঝখানে ফেঁসে যাচ্ছে। এটাই চলতে থাকে। এত ট্রাক NH-19 উপরে প্রচুর ট্রাক থাকে, আপ টু কলকাতা অবধি এই জিনিস ফলো হবে। তো অসুবিধা নেই, আমাদের অ্যানুয়াল পাস আছে, বছরে কটা 300টার মতন মনে হয় দেয়, টোল ফ্রি। তো আপাতত আমরা ইউজ করেছিলাম নর্থ বেঙ্গল ট্রিপে, তারপরে এই ট্রিপে ইউজ হচ্ছে আর কি। এখন আমরা যেটা দেখছি বন্দে ভারত এক্সপ্রেস
রেল লাইন ছেড়ে চলে এসছে আমাদের বাস রাস্তায় আমাদেরকে দেখা দিতে। আমরা বন্দে ভারতটা চড়তে পারিনি, বন্দে ভারতকে ওভারটেক করে নিলাম। বন্দে ভারতকে আমরা ওভারটেক করে নিলাম। আরো কত কি দেখবে ভাইয়া, না কি ছিল ডায়লগটা? আর এখন কিছুই দেখোনি? এখন কিছুই দেখোনি ভাইয়া, আজকে দেখে নিলাম ট্রেন চলছে রাস্তায়। এই দেখো সামনে যাচ্ছে ভিটারা মারুতি সুজুকি। তার মানে মারুতি সুজুকির ইভি লঞ্চ হয়ে গেছে আর কি। ইউপির নাম্বার প্লেট আমরা বেঙ্গলেতে কই দেখিনি, কলকাতায় কই দেখিনি এখনো অবধি, হয়তো এবার গিয়ে চোখে পড়বে। তো এই যে যাচ্ছে ভিটারা ইভি, এইবার তার মানে মানুষ ইভি কিনবে। মারুতি সুজুকি একবার ইভি বের করেছে মানে দেখতে বেশ ভালো করেছে, পেছন দিক থেকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে আজকে আমাদের দিনের সেকেন্ড টোলও চলে এলো। প্রচুর টোল এখন কাটতে থাকবে এরকমভাবে। হাইওয়েতে এসছি মানে, উঠেছি মানে এখন টোলই টোল চলবে। কলকাতা থেকে বেনারস বা বেনারস থেকে কলকাতা অবধি প্রায় 1200 টাকার কাছাকাছি টোল যায়, প্রায় 1.5 টাকা পার কিলোমিটার হিসাবে চলে। আর সেটা এক্সপ্রেসওয়েতে অলমোস্ট 3 টাকার কাছাকাছি চলে যায় পার কিলোমিটারে, প্রায় ডাবল যায় আর কি। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে সাসারাম ঢুকে যাবে। আমাদের এন্টায়ার ট্রিপ অনেকটা হলেও এবার শেষের পথে। আমরা বাড়ি থেকে আর মাত্র 500 কিলোমিটার দূরে, 550 কিলোমিটারের কাছাকাছি দূরে আছি আর কি। মোটামুটি প্রায় যা টাইম দেখাচ্ছে, আমরা যদি ঠিকঠাকভাবে না দাঁড়িয়ে যাই তাহলে 9টা 10-15-এর মধ্যে আমরা কলকাতা ইন করে যাব। তো মাঝখানে তো একটু ব্রেক নিতেই হবে, তো হয়তো সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা। আজকে বেশি টাইম ওয়েস্ট করবো না, যত তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাওয়া যায় ততই মঙ্গল। তো এই যে দেখো ডাইভারশন শুরু হয়ে গেছে আর খুব বেশি ডাইভারশন নেই ধরতে গেলে, খুব বেশি ডাইভারশন পাবো না। ইউপি বিহারের মধ্যে হয়তো কিছু ডাইভারশন আছে। আমাদের বেঙ্গলের দিকে কিন্তু রাস্তা প্রপার রেডি হয়ে গেছে, মানে আসানসোল অবধি কোনো রকম ডাইভারশন নেই কলকাতা থেকে। তো এই বিহারের প্যাচটা ভোগাবে খানিকটা। আবার দেন আমরা যখন আবার ঝাড়খণ্ড ঢুকে যাবো বিহারকে ক্রস করে, দেন তারপরে আবার সুন্দর রাস্তা, প্রপার রাস্তা আছে এখানেও, প্রপার এনএইচের কন্ডিশন প্রপার, কিন্তু মাঝে মাঝে 4-5টার মতন টোটাল ডাইভারশন আছে। প্লাস চৌপারনের কাছে গিয়ে তো রাস্তা প্রচণ্ড খারাপ, ওটা প্রায় ক্রস করতেই ঘন্টা 1.5-2 বেশি সময় লেগে যাবে আমাদের। তো মোটামুটি 2 দিন হয়ে গেল আমরা পাহাড় ছেড়ে বেরিয়ে এসেছি, তাও 2 দিন পর হঠাৎ আবার আমাদের পাহাড়ের দেখা। তো আমরা এখন ক্রস করছি বিহারের সাসারাম। তো আবার যেন মনে হচ্ছে এই নতুন কিছু বা বেড়াতে যাওয়ার ভাইবসটা একটু হলেও ফিরে এলো। বাট যাই হোক, এখন তো ঘরে ফিরতে হবে, আর অনেকটা স্ট্রেচ আমাদের ফেরোতে হবে। কলকাতা পৌঁছতে প্রায় 10:30-11টা তো বাজবেই। হ্যাঁ, এখনো কাছাকাছি গিয়ে আর একটু পাবো পরেশনাথ পাহাড় দিয়ে। তো এখন সাসারাম ক্রস করছি। আর একটা একটু হলেও পজিটিভ দিক, যেটা গরম থাকলেও চড়া রোদ্দুরটা নেই, আকাশ হালকা মেঘলা হয়ে আছে। তো রোদ্দুরটা সামনে থেকে এলে কিন্তু সত্যিই প্রচণ্ড ড্রাউজিনেস লাগে, ওর গাড়ি চালাতে তো খুবই অসুবিধা হয়, ঘুম পায়। আমিও তো সামনে বসে থাকি, এটা ফিল করি। আর আজকে সেইভাবে রোদ্দুরটা নেই, মেঘ হয়ে আছে, গরম তো আছেই। তো আপাতত আমরা সোন নদী ক্রস করছি আর কি, মধ্য ভারতের একটা প্রধান নদী ধরতে গেলে, এবং গঙ্গার একটা প্রধান উপনদী। এই মুহূর্তে সোনে জল নেই। এই ব্রিজটা অনেকটা লম্বা, অনেক বড় প্যাচ, এটা মাঝখানে শুধু বালি আর বালি। এই সোন নদী থেকেই মেন এখানে বালি কালেক্ট করে আর কি। রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে দুধারে প্রচুর বালির ঢিপি করে রাখা আছে এবং ট্রান্সপোর্টিং হচ্ছে বালি, তো এখান থেকেই বালি কাটে। তো এটার টাইম বেসিক্যালি ধরতে গেলে এই মুহূর্তে। আর কিছুদিন বাদে যখন বর্ষা এসে যাবে, তখন জল হয়ে যাবে, তখন আর বালি পাবে না। প্রচুর বড় ব্রিজ, পাশ থেকে ট্রেনও যায় আর এদিক থেকে গাড়িও যায় আর কি। পরপর 3খানা ব্রিজ আছে, রেলওয়ের জন্য আলাদা, আর বাস, লরি, গাড়ি এগুলো যাওয়ার জন্য আলাদা। তো এখন আমরা ক্রস করছি ঔরঙ্গাবাদ, আর ঘড়িতে সময় 11:10। তো বিহারে আর মোটামুটি আমাদের 1-2 ঘন্টা থাকতে হবে, কারণ 2 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব চৌপারন। আর চৌপারনের কাছ থেকে তো রাস্তাটা একটু খারাপই আছে। তো মোটামুটি আজকে ট্রাফিক রাস্তায় তেমন কিন্তু নেই, ভালোই আসছি। আগে গিয়ে ওই চৌপারনের কাছে খারাপ আছে, ওখান থেকে বলা যাচ্ছে না কতটা কি টাইম লাগবে বা কেমন জ্যাম আছে। তো আজকে আমাদের দিনের 3rd টোল চল। মোটামুটি রোড কন্ডিশন বেশ ভালোই, আপাতত সুন্দর রাস্তা পেয়েছি। মাঝখানে শুধুমাত্র এই জাস্ট পড়ছিল, মাঝখানে শুধুমাত্র 2টো ডাইভারশন পেয়েছি, আদারওয়াইজ রাস্তা দারুণ। তো যাই হোক, বাইরের রোড কন্ডিশন দারুণ, মাঝখানে শুধু 2টো জায়গায় ডাইভারশন পেয়েছি, আদারওয়াইজ দারুণ রাস্তা, একদম সুন্দর আরসিসি রোড আর কি। পিচের রাস্তা কম, কংক্রিটের রাস্তা বেশি, এই আর কি। তো সকাল থেকে প্রায় 3 ঘন্টার মতন গাড়ি চালানো হলো আমাদের। 195 কিলোমিটার্সের মতন কাভার করা হয়ে গেছে। প্রথম ঘন্টায় 48 কিলোমিটার এসেছিলাম, তারপরে রাস্তা আরও বেটার হয়েছে আর কি। বেনারস থেকে বেরোবার পর, মেনলি ইউপি থেকে বেরোবার পরে রাস্তার কন্ডিশনটা একটু বেটার হয়েছে। আপাতত আমরা বিহারের মধ্যেই আছি, তো আপ টু চৌপারন অবধি আমাদেরকে বিহারের মধ্যেই থাকতে হবে আর কি। তো সামনে আসছে গয়া কিছুক্ষণের মধ্যেই,
আর চৌপাড়ানের যা ডিস্টেন্স এখনও অবধি মোটামুটি ঘন্টা দেড়েকের মতন সময় লাগবে আমাদের, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে চৌপাড়ান ঢুকে যাবো। চৌপাড়ান ঢুকে যাওয়া মানে মেবি আমরা ঝাড়খণ্ড এন্টার করে যাবো। তো এখান থেকে লেফটের দিকে বেঁকে যেতে বলছে গয়া, তারপর শেরঘাটি আর চোরদা হচ্ছে সামনে। তো আমরা টুয়ার্ডস চোরদায় এগোবো আর কি। আমাদের NH-19 ছেড়ে কোনো দিকেই যাবো না। অ্যাকচুয়ালি আমাদের এই রিটার্ন জার্নি স্টার্ট হয়েছে 3 দিন হয়ে গেল, তাই তো? আমাদের লাস্ট পাহাড়ের ভালো জায়গা ছিল হচ্ছে সমরেরি কারজক, ওরা ঠান্ডা জায়গা, -3। তারপরে ধীরে ধীরে গরমের দিকে ব্যাক করছি। হিমাচলে যখন আমরা নামলাম জিসপাতে, তখন ওই 15তে এলাম। 15 থেকে এবার ধীরে ধীরে মানালির কাছ থেকে যখন মানালি ক্রস করে যখন আরও নিচে নামছি, তখন ধীরে ধীরে সেটা বেড়ে দাঁড়ালো 28। চণ্ডীগড় ফন্ডিগড় ঢুকলাম তখন 35-34 এরকম চলছে। তারপরে ঝড় বৃষ্টির কবলে পড়লাম। স্টিল নাও বাইরের টেম্পারেচার 34। আমাদের ভাগ্য ভালো যে আজকে একটু মেঘলা হয়ে আছে, আদারওয়াইজ সূর্যটা যদি সামন থেকে আসতে থাকে প্রচণ্ড ড্রাউজিনেস কাজ করে। মেন কথা, ওয়েস্ট বেঙ্গল থেকে হিমাচল বলো অনেক ডিস্টেন্স। প্রায় হিমাচল ঢুকতে গেলেই 3 দিন লেগে যায়, 3 দিন যেতে 3 দিন আসতে। আমাদের এন্টায়ার লাদাখ ট্রিপ ছিল এবারে 19 দিনে। যতটা শর্টে করা যায় আমরা করেছি, এর থেকে আর শর্ট হতো না, বরঞ্চ এর সাথে আরও 3-4টে দিন বাড়লে হয়তো আরও কয়েকটা দিক আমরা আরও এক্সপ্লোর করতে পারতাম, ঘুরতে পারতাম। যাই হোক, মোটামুটি 19 দিনে আমাদের ট্রিপ কমপ্লিট। আজকে বাড়ি ফেরার পালা। কলকাতা এখনও অবধি 500-550 মতন পড়ে আছে আই থিঙ্ক, নাকি না 480 কিলোমিটার কলকাতার ডিস্টেন্স। দেখেছো বাইক চালাচ্ছে, দেখেছো? ও দো বিহারি 200 মে ভারী। তো আপাতত আমরা ফল্গু নদী ক্রস করছি, সেই বিখ্যাত ফল্গু নদী, সীতারও অভিশাপে যিনি অন্তঃসলীলা। গয়ার একটা ইম্পর্টেন্ট নদী হচ্ছে ফল্গু, পবিত্র অপবিত্র সর্বাবস্থাগত পিওয়া ফল্গু নদী। টাটা। তো এখান থেকে রাঁচির একটা ডিস্টেন্স দেখালো 191 কিলোমিটার্স। তোকে রেখে আসবো নাকি বল? ওকে, হ্যাঁ, ভালো জায়গা আমি রাঁচি। বেঁচে যাই। বদলে নামছে মানে নিরীহদের উপর অত্যাচার শুরু হবে। সেটা নয়, রাঁচি বেটার। বারহি বলে একটা জায়গা আছে, বারহির ডিস্টেন্স দেখালো 67 এরকম একটা কিছু হবে। আর চৌপারন তো দেখাচ্ছে আর 1 ঘন্টার মধ্যে আমরা চৌপারন ঢুকে যাবো। কি করে দেখাচ্ছে আমি জানি না, বুঝতে পারছি না। কি রাস্তা বানিয়েছে মায়েরি। আমরা কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ড ঢুকে যাব, খুব বেশি হলে হয়তো আর কত 1 কিলোমিটার চলেই এসেছি, ঝাড়খণ্ড ঢুকেই গেলাম। বিহার শেষ। বিশাল গতিতে আসছি সকাল থেকে আমরা, প্রায় 3 ঘন্টা 35 মিনিটে 241 কিলোমিটার রাস্তা কভার করা হয়ে গেছে। বিহার কমপ্লিট, উত্তরপ্রদেশ কমপ্লিট, এবার ঝাড়খণ্ডে ঢুকে যাব 1 কিলোমিটারের মধ্যেই। আর রোড কন্ডিশন দারুণ, ঝাড়খণ্ডের এদিকে রোড কন্ডিশন ভাই, মাঝখানে একটা প্যাচ খারাপ আছে, আদারওয়াইজ দারুণ রোড কন্ডিশন। সামনে চৌপারনের আগে একটা ঘাটি পড়বে আর কি, একটু পাহাড়ি এরিয়াটা, তা ওই জায়গাটা ক্রস করে ফেললে তারপরে আর সমস্যা নেই, কোনো সমস্যা ওখানেও কিছু নেই, তবে এই আর কি একটু পাহাড়ি ঘাটি আছে আর কি। তো এটাও একটা ফল্গুর একটা ছোট্ট একটা প্যাচ, ছোট্ট একটা শাখা। তো আমরা এই ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ওয়েলকাম টু ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী রাজ্য। বিহার ঝাড়খণ্ড দুটোই আমাদের প্রতিবেশী রাজ্য। চলো ঝাড়খণ্ডে ঢুকে গেছি। বাইরের টেম্পারেচারও বেড়ে গেছে ঝাড়খণ্ডে ঢোকার সাথে সাথে। এখানে আবার রোদ আছে, 36-37 মতন টেম্পারেচার এই মুহূর্তে। অ্যাকচুয়াল যেদিনকে আমরা বাড়ি ফিরি আর কি, লাস্ট ডেটা, এটা খুব মানে শরীর আর টানে না, মনও টানে না, যখন মনে হয় শুধু তাড়াতাড়ি কখন কমপ্লিট করে ঘরে ঢুকে যাব। তো বাড়ি এখান থেকে স্ট্রেট 35 কিলোমিটার্সের মতন বাড়ি, আর চৌপারন তো সামনেই আছে। চলো যা যাক, লেটস গো। তো চৌপারন এখান থেকে আর হার্ডলি 10-15 মিনিট লাগবে। আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা উল্টো দিক, আমরা যাচ্ছিলাম এই দিকটাতে। তো রাস্তায় বিশাল এই যে লম্বা ট্রাকের জ্যামে ফেসে গেছি, তাই গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে এখন উল্টো দিকেই যাচ্ছি। ওখান থেকে কাট পেয়ে আমরা এই রাস্তাটা ধরে আবার ব্যাকে যেতে হবে। তো মাঝে মাঝে এরকম কিন্তু রাস্তায় হয়ে যায় আসলে। এই যখন মানে আমরা বিহার থেকে ঝাড়খণ্ড এন্টার করলাম, ওখানে একটা পুলিশ চেকপোস্টও ছিল। এই লরিগুলো চেকিংয়ের জন্য না এমনভাবে আটকে যায়, এর মধ্যে ছোট গাড়িগুলো ঢুকেও ফেসে যায়। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত এরকম জ্যাম। তো আমরা অল্পের জন্য বেঁচে গেছি, মানে আমরা এমন জায়গায় ফেসেছিলাম, পেছনে ট্রাক ছিল না বলে কোনো রকমে ঘুরিয়ে নিয়ে আমরা বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরে খুবই খারাপ কন্ডিশন, প্রায় 2 কিলোমিটার। আমি তোমাকে জানি না কি করে বলবো, হয়তো কিছু ট্রাক ঘোরাতে পেরেছে, আগে কিছু একটা ব্রেকডাউন বা কিছু হয়েছে, ট্রাক হয়তো কিছু ঘোরাচ্ছে। এই যে দেখছো না ট্রাকগুলো ঘোরাচ্ছে, ওই লাইন থেকেই ঘোরাচ্ছে, ওরা সামনের দিক দিয়ে বেরোচ্ছে, পেছনেতে যেতে পারছে না। যাক বাবা, আমরা অল্পের জন্য বেঁচে গেছি। চলো, আমরা যতটা দেখলাম রাস্তা কিন্তু আগে এসে ক্লিয়ার আছে, লরিগুলো ধীরে ধীরে মুভ করছে, কিন্তু ওই মাঝখানটাতে কেন আটকে রেখেছে, কি কারণ, কিছুই কিন্তু ব্রেকডাউন বা কিছু আমরা দেখতে পেলাম না।
তো এই লরির জ্যাম কিন্তু মাঝে মাঝেই হয়, তাই সবাই একটু বি অ্যালার্ট থাকবে। যখনই দেখবে এরকম কিছু জ্যামের মধ্যে ফাঁসছো, চেষ্টা করবে ঘুরিয়ে নিয়ে গাড়িটা ব্যাকে যাওয়ার, কারণ হ্যাঁ ওর আগে একটু অ্যালার্ট থাকতে হয় যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে এন্টার করছি। তো আমরা তো মোটামুটি পেরিয়ে এসেছি, কিন্তু সত্যি খারাপ লাগছে এখনও প্রায় দেখলাম কিছু কিছু মানে ফোর হুইল এমন জায়গায় আটকে আছে, সামনে পিছিয়ে পাশে সব দিকেই ট্রাক, সো ঘোরানোর কোনো পজিশনই নেই। তো এইগুলো একটু অ্যালার্ট থেকে দেখো, কারণ এই জ্যামগুলোতে ফাঁসলে মিনিমাম 1-1.5 ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা এখন দাঁড়িয়েছি চৌপাড়ানে, অনেক জ্যাম কেটে এলাম চৌপাড়ানটা। তো এখানকার যেটা স্পেশাল ক্ষীরমোহন, আমরা আগেও খেয়েছি, এই ক্ষীরমোহনের টেস্ট দারুণ লাগে। তুমি খেয়ে বলো কেমন লাগছে। তো সত্যিই ক্ষীরমোহন কিন্তু এখানকার ভালো খেতে। আর এখানে চৌপাড়ানে এলে বুঝতে পারবে চারিদিকে যে দোকানগুলো আছে রাস্তার ধারে সব জায়গাতেই ক্ষীরমোহন পাওয়া যায়। তো আমরা এখন এখানে একটু ক্ষীরমোহন খাবো, আর তারপর চৌপাড়ানে ওখানে দাদা বললো আগে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে লাঞ্চটা সারবো। চলুন। পুরো গরম জানি তো, এই একদম হাইওয়ের ধারেই গেলেই দেখতে পাবে প্রচুর দোকান। যারা এই রুটে যায় তারা সবাই জানে এখানকার বৃন্দাবন ক্ষীরমোহন। এই যে গাড়িগুলো সব মুক্তি পেয়েছে আই থিঙ্ক, না এরা ছিল না, এরা পেছনেই ছিল। যাই হোক, এই হাইওয়ের ধারেই আর কি দোকান। এখানে অনেক দোকান আছে এরকম। তা এখন অলরেডি প্রায় 1টার মতন বাজছে, সময় হচ্ছে। আর আমরাই আমাদের আজকের জার্নির ফার্স্ট স্টপ নিলাম চৌপাড়ানে এসে। তো এরপরে আমরা খেতে একটু দাঁড়াবো, তারপরে বেরিয়ে যাবো আর কি। গরু আসছে। এতে জিনিস রাখার জায়গা নেই, তারপরে আবার মিষ্টি। এরপরে যেতে যেতে না পড়ে যায়। দেখি সর, কোথায় রাখছিস? ভালো হয় এইভাবে ক্ষীরমোহন। আপাতত আমরা চৌপাড়ানে লাঞ্চ করতে চলে এসেছি সিএম রেস্টুরেন্ট। ওটাই ভেজ, এর একটা ননভেজ আউটলেটও আছে, সেটার নাম হচ্ছে রেড মাঙ্কি। তো আমরা অর্ডার করেছি, ভাত আছে, তার সাথে একটা মিক্স ভেজ আছে। মিক্স ভেজের কোয়ালিটি ভালো, যা খেয়ে দেখলাম। আর এটা হচ্ছে পনির আছে, আর এর সাথে হচ্ছে ও অর্ডার করেছে নান, আর আমরা অর্ডার করেছি ভাত। সো ভাত আর নান মিশিয়ে নান খাওয়ার দরকার হবে না, আই থিঙ্ক ভাতেই হয়ে যাবে আর কি। তো আর এই হচ্ছে দোকানের ভেতরটা, বেশ সুন্দর সাজানো গোছানো, প্রচুর ভ্যারাইটি মিষ্টি আছে এখানে খাওয়ার জন্য, টেস্টের জন্য। হাটবাট ভালো আর কি, সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে, পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। চৌপাড়ান থেকে দেখি আমরা তাহলে লাঞ্চটা কমপ্লিট করে ফাটাফাট বেরোতে হবে। ভাতটা ভালোই দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে দেখো দোকান। এখানে প্রচুর ভ্যারাইটি মিষ্টি আছে এবং মিষ্টির কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, চৌপাড়ানের তো চৌপাড়ান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। এখন বাজে দুপুর 263 কিলোমিটার এসছি। এবারে ঝাড়খণ্ডের প্যাচটা আমাদেরকে ক্রস করতে হবে। ঝাড়খণ্ড ওই 180-185 কিলোমিটারের মতন চৌপাড়ান থেকে শুরু করে আমাদের ওখানে গিয়ে শেষ হবে মাইথন ড্যামের কাছাকাছি। আর এরপরে চৌপাড়ান থেকে স্টার্ট করে এবারে বাগোদার বলে একটা জায়গা আছে, ততদূর অবধি প্যাচ কিন্তু খুবই খারাপ। এই যে দেখো, এই বাদিক দিয়ে চলো, বিশাল বড় গাড্ডা। এমনি টাইপের সব হয়ে আছে আর কি। তো এই জায়গাটা এবারে আমরা ভুগবো খানিকটা। তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে বারহি। 20 কিলোমিটারের মতন রাস্তা আছে এখান থেকে বারহি পৌঁছে, দেন তারপরে বাগোদার ঢুকবে আর কি। আপ টু বাগোদার মানে নেক্সট 2-2.5 ঘন্টার একটা প্যাচ আসতে চলেছে, যেটা প্রচণ্ড খারাপ। বারকাটার পরে পড়বে দেখ, ওই অবধি রাস্তা খারাপ আছে আর কি। তো চৌপাড়ান ক্রস করার পরে আমাদের এই প্রথম টোল প্লাজা বললো আর কি, হচ্ছে বারহি টোল প্লাজা। তো রাস্তার কন্ডিশন তো ভালো নয়, মাঝখানে বেশ ডাইভারশন দিয়ে রেখেছে আর কি। আপ টু বাগোদার অবধি এরকমই চলবে। টোল তো ভাই ঠিকঠাকই নিচ্ছে আর কি। ঠিক আছে, কোনো না কোনো দিন হয়ে যাবে রাস্তা ভালো। প্রথমে তো আর এত সুন্দর রাস্তা এন্টায়ার ছিল না। আমরা যখন স্মৃতি ট্রিপ করে ফিরছিলাম তখন আরও বেশি গন্ডগোল ছিল এই রাস্তার। 2023-এর কথা বলছি। তারপর থেকে তো এই রাস্তা অনেক এখন বেটার হয়ে গেছে। বিশেষ করে আসানসোল থেকে আমাদের আপ টু কলকাতা অবধি ও একদম দারুণ রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটারও প্রচণ্ড কাজ চলছিল, সেই 2019-20 সাল থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছে। তো মোটামুটি বারহি ক্রস করে আমরা এগোলাম। আর এই মুহূর্তে দেখো রাস্তায় কাজ চলছে আর কি হাইওয়ের। এখানে ফ্লাইওভারগুলো এখনও কমপ্লিট হয়নি কাজ, তো সেই কারণেই এরকম ডাইভারশন, দুদিকের গাড়ি এরকম ডাইভারশন করে দিয়েছে আর কি যাওয়ার জন্য। আসার সময় আমরা এই প্যাচটা খুব কষ্ট করে কাটিয়েছিলাম। এই প্যাচটা কাটানোর পরেই আমরা চৌপাড়ানে জঙ্গলে বসে আমরা লাঞ্চ করেছিলাম। আসার সময় আমরা বেশ খাওয়া দাওয়া করে পেট মোটা করে তারপরে এই খারাপ প্যাচটাতে ঢুকেছি। এই প্যাচটা কাটিয়ে যেতে টাইম লাগবে, খুব খারাপ হয়ে আছে রাস্তা। 8-9টা মতন ডাইভারশন আছে শুধু। তো আপাতত আমরা বারকাটা ক্রস করছি। নেহাতি আমাদের ভাগ্য ভালো, এখন বাজে 2:40-এর মতন, 2:41। এই সময় লোকজন বাইরে নেই, আদারওয়াইজ এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়।
প্রচণ্ড মানে প্রচণ্ড, আমরা আসবার সময় ফেসেছিলাম, কারণ এই জায়গাগুলো আমরা অনেক সকালবেলা ক্রস করেছি, ধরতে গেলে প্রায় 11:30 নাগাদ এই জায়গাগুলো ক্রস করে বেরিয়েছিলাম। মেইনলি এই যে ফ্লাইওভারের কাজ চলছে তো সেই জন্য বারবার ডাইভারশন হেন তেন এইসব করে করে গোটা রাস্তায় ঘেঁটে আছে আর কি, আপ টু বাগোদার পর্যন্ত। তো বাগোদারকে সাইডে রেখে আমরা বাইপাস করে আমরা বেরিয়ে চলে গেলাম। তো দারুণ, এরপরে তো হাইওয়ের কন্ডিশন দারুণ, এবারে আর কোনো চাপ নেই। এই মাঝখানের প্যাচটা ডাইভারশন ছিল, এই জন্য খারাপ ছিল। তো এখান থেকে তোপচাচি, মধুবন, তোপচাচি 40 কিলোমিটার্স, মানে পরেশনাথ হিল 40 কিলোমিটার্স আমাদের লেফট সাইডেই পড়বে আর কি। পরেশনাথ রেঞ্জটা ভালোভাবে দেখা যায়, কিন্তু আজকে যা ওয়েদার মেঘলা হয়ে আছে, একদিক থেকে বাঁচো আর কি, খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের গাড়ি চালাতে, নয়তো আমরা প্রচণ্ড এক্সস্টেড হয়ে যাই। এক তো মেন্টালি এক্সস্টেড হয়ে আছি, তার কারণ এতদিন বাদে বাড়ি ফিরতে হবে, আবার কাজে কর্মে ফিরতে হবে। উৎসবে ফিরুন আবার সবাই, অনেক হলো উৎসবে ফিরুন, তা উৎসবে যোগদান করতে হবে আর কি গিয়ে। তো সেই জন্য এমনি এক্সস্টেড, তারপরে এই রোদ থাকলে আরও বেশি কষ্ট গাড়ি চালাতে। ঠিক আছে, আজকে পুরো মেঘলা হয়ে আছে, গরম আছে বাইরে 35-36 টেম্পারেচার, কিন্তু সূর্যের রোদটা নেই আর কি, তার জন্য কমফোর্টেবলি ড্রাইভ করা যাচ্ছে। দুপুরে ভাত, ইভিনিংয়েও ভাত, রাতেও ভাত। গাড়িতে যে খাবার আছে না। আচ্ছা, আসানসোল এখান থেকে দেখাচ্ছে 125 কিলোমিটার, ধানবাদ 68 কিলোমিটার। আসানসোল পৌঁছে মানে আমরা বেঙ্গল ঢুকে গেলাম। মালভূমি টাইপের এরিয়া, বা একবার ঢালু, একবার উঠছে নামছে, এরম টাইপের রাস্তা, খুব সুন্দর লাগে গাড়ি চালাতে। আর এই প্যাচটার রোড কন্ডিশনও খুব সুন্দর। আমাদের গাড়িতে ইভিনিং স্ন্যাক্সে আছে রাইস, মিক্স ভেজ, বাটার নান, সাথে আছে পনির মশালা, আর আছে 4 হাঁড়ি মিষ্টি, 1 বক্স চকলেট, 1 ট্রে অ্যাপেল, 5 কিলো আম, এখনো আছে, দাঁড়া শেষ হচ্ছে না। এটা কি মানুষের খাদ্য না হাতির খাদ্য? আরো অনেক কিছু আছে। আমরা যদি 5 দিনও স্টাক হয়ে যায় আমাদের চলে যাবে। চিড়ে, বাতাসা, সব ভাজা, গুড় বাতাসা সবই আছে, নকুল দানাটা নেই। সব আছে, নকুল দানাটা নেই, চরম চরম গুড় বাতাসাটা আছে। এখনো আরেকটা ট্রিপ হয়ে যাবে, যে পরিমাণ খাবার দাবার মজুদ আছে গাড়িতে, আরেকটা মোটামুটি ট্রিপ হয়ে যাবে আমাদের। চাল, ডাল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা সব আছে। কারণ লাদাখের মতো জায়গায় এত বড় একটা রোড ট্রিপ, তো খাবার দাবার সাথে রাখাটা জরুরি ছিল। এবার শেষ হয়েছে কি হয়নি সেটা বড় ব্যাপার নয়, কিন্তু নিয়ে যাওয়াটা এসেন্সিয়াল ছিল, কারণ বাই চান্স যদি আমাদের দরকার পড়তো তখন আমরা কোথায় পেতাম, তাই না? তো আপাতত আমরা পরেশনাথ পাহাড় ক্রস করছি, বাঁ দিকটাতেই পরেশনাথ পাহাড়ের রেঞ্জটা হালকা হলেও দেখা যাচ্ছে। তো আমাদের ট্রিপের শেষ পাহাড় দেখা হয়ে গেল, পরেশনাথ পাহাড়। লোক এখানে ঘুরতে বেড়াতেও আসে আর কি। জৈন টেম্পল আছে অনেকগুলো ছোট ছোট, আর ঠিক এর নিচটাতেই পড়ে তোপচাঁচি লেক, ম্যানমেড লেক আর কি। চাষবাসের জন্য জল ওখান থেকে সরবরাহ করা হয়, आर्टिफिशियल लेक तैयारी करा হয়েছে। घोरार जगह ভালো, लोग घूरते घूरते आसे दिखता थे। बाइक के लिए कितना लिमिटेशन है? लेकिन 4 व्हीलर का 2000। ओ अच्छा, धानबाद कितना दूर है? आगे आ गया। तो यहाँ से तार माने एखान থেকে 8 किलोमीटर धानबाद। तो एक पेट्रोल पंप पे दाঁড়ালাম इंडियन ऑयल। अच्छा वही गया क्या? अच्छा 2000 करके ही छोड़ दीजिए, हो जाएगा इसका मतलब। তো এই হচ্ছে হাল আপাতত। তো এখানে লিমিটেশন আছে, 4 হুইলারের জন্য 2000 টাকার বেশি তেল দিচ্ছে না। আর এই হচ্ছে আমাদের গাড়ি, প্রচুর দৌড়েছে, আরও দৌড়তে হবে। 350 কিলোমিটারের মতন এখনও রাস্তা পড়ে আছে, গাড়ির ট্যাঙ্কটা একবার ফুল করে নেওয়া হচ্ছে। তো বেশ কনজেস্টেড এরিয়া, এরকম জায়গা আগেও ছিল। নিহাতি আমরা দুপুর সব ক্রস করে এসেছি বলে ট্রাফিকগুলো পাইনি, আদারওয়াইজ ভালোই ট্রাফিক লাগে। ওই যে বারহি যেখানে ক্রস করলাম, তারপরে চৌপারন, সব এগুলোতে প্রচুর ট্রাফিক হয়। খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। কিছুক্ষণ বাদে আমরা একটা ব্রিজ ক্রস করব বরাকর নদীর ওপরে, আর আমাদের বাঁদিকে থাকবে হচ্ছে আমাদের মাইথন ড্যাম, আর ডান দিকে পড়বে পাঞ্চেত ড্যাম। মাইথন ড্যামটাই হচ্ছে অ্যাকচুয়াল ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার। তো খুব বেশি হলে আর আমরা জাস্ট নিউজটা ক্রস করে চলে এলাম আর কি। তো এই যে ওপরে পাহাড় একটা ব্যাপার দেখা যাচ্ছে, এই গোটা এরিয়াটাই ওই মাইথন আর পাঞ্চেতের মধ্যেই পড়ছে ধরতে গেলে। যাক, অনেকদিন বাদে আমরা একটু তাড়াতাড়ি সানসেট দেখতে পাবো। অন্য সময় তো যতদিন লাদাখ বা কাশ্মীর বা হিমাচলে ছিলাম প্রায় সন্ধ্যে 7টা অবধি লাইট থাকতো, বিশেষ করে লাদাখে। যে সূর্যের আলো নিভতেই চাইছে না, সূর্য ডুবে গেছে তাও আকাশে আলো আছে। যাই হোক, এখন রোড কন্ডিশন দারুণ। এখান থেকে হয়তো আসানসোল খুব বেশি হলে 10-15 কিলোমিটার হবে বা তার থেকেও কম। বেশ চারদিকে বেশ সবুজে ঘেরা রাস্তা, সুন্দর কৃষ্ণচূড়া গাছগুলো আবার চোখে পড়ছে অনেক দিন বাদে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখছিলাম রাস্তার ধারে প্রচুর কৃষ্ণচূড়া গাছ আছে এখানে। ঠিক আমাদের বাঁ দিকটাতে পড়বে আর মাইথন ড্যাম। এই ব্রিজটাই নাকি বরাকর নদীর ওপরে এই ব্রিজ।
ডিভিসির একটা বড় সড়ো প্রজেক্ট আছে আর কি। হ্যাঁ, নাচো, ওয়েস্ট বেঙ্গলে এসে গেছো, ওয়েলকাম টু বেঙ্গল, বাংলায় আপনাকে স্বাগত জানায়। তো আপাতত আমরা অন্ডাল ক্রস করছি, আর 13 কিলোমিটার দূরে পড়বে দুর্গাপুর। চারদিকে স্ট্রিট লাইট জ্বলে গেছে, 5:34 মতন টাইম হচ্ছে। এত তাড়াতাড়ি সন্ধে হতে দেখবো আজকে আমরা। এই মুহূর্তে যা বাইরের ওয়েদার আর কি, খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কলকাতায় হয়তো অলরেডি হালকা কিছু বৃষ্টি হচ্ছে। তো দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, কলকাতা আমাদেরকে স্বাগত জানিয়ে দিয়েছে বৃষ্টি দিয়ে। আর পরশু দিনকে যখন আমরা জিসপা থেকে মিরাট ঢুকছিলাম তখন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কবলে পড়েছিলাম, ওই রকম বৃষ্টি এতদিন রোড ড্রাইভে কোনোদিন পাইনি। তো তো যথেষ্ট মুশকিল হয়েছিল আসতে, আমাদের মিরাট ঢুকতে বেজে গেছিলো প্রায় রাত 12টারও বেশি। আর আজকে এখন আমরা জাস্ট দুর্গাপুর ক্রস করলাম, দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। সকাল থেকেই ওয়েদারটা এরকমই আছে, ফগি ফগি হয়ে আছে, আর সূর্যের দেখা সেভাবে মেলেনি। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যতটা আমরা অ্যাজাম করেছিলাম যে অ্যাটলিস্ট 9:30টার মধ্যে আমরা ঘরে ঢুকে যাব, আর রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ারই ছিল, কিন্তু এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর যে স্পিডে গাড়ি যেত নিশ্চয়ই বৃষ্টির মধ্যে, তো সেটা পসিবল না যতই রাস্তা ফাঁকা থাক। তো আমরা জাস্ট এইমাত্র ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম, আর এখন বাজে 7:45। সত্যি কথা বলতে কি টু মাচ টায়ার্ড, কারণ লাস্ট 7 দিন ধরে আমাদের শুধুমাত্র নাইট স্টে আর সারাদিন করে ড্রাইভিং এরকমই হচ্ছে। তো এখনো পর্যন্ত যেটা বাড়ি পৌঁছতে লাগবে প্রায় 2 ঘন্টার মতো দেখাচ্ছে, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আমরা জেনারেলি পিটিএস হয়ে কোনা হয়ে যাই, তো এবারে সেটা যাব না, কারণ ওই রাস্তাটা বারবার দেখাচ্ছে যে সাঁতরাগাছিতে প্রচুর জ্যাম আছে। তো সেই জন্য আজকে মানে ডানকুনি থেকে বরানগর হয়ে যাব, যেটা বারবার দেখা যায় যে 15 মিনিট হলেও টাইম সেভার। তো সেই কারণেই আমরা ডানকুনি থেকে লেফট নিয়ে আমরা চলে যাব বরানগর হয়ে। ডানকুনি টোল প্লাজাটা ক্রস করার জাস্ট পরে ডানকুনি যেখান থেকে আমরা কারটা নেব, 3 কিলোমিটার এখনো বাকি, কিন্তু রাস্তায় দেখো প্রচণ্ড জ্যাম। তো যেটা আমরা এতটা ভীষণ ভালো এসেছি, রাস্তায় কোনো জ্যাম পাইনি। লাস্ট কলকাতায় ঢোকার আমাদের যেটা দেখাচ্ছে ডিস্টেন্স 32 কিলোমিটার বাকি আছে অনলি বাড়িতে যেতে, কিন্তু সেটাই দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 45 মিনিট। পরমা আইল্যান্ড যার হাতে বানানো আজকে দিনে নেই, কিন্তু আমরা আছি, আমরা থাকবো, আমরা ছিলাম। আপাতত আমরা মা ফ্লাইওভারের ওপরে, আমাদের কলকাতা থেকে লাদাখ ট্রিপ মোটামুটি কমপ্লিটের পথে আর কি। খুব বেশি হলে আর 18-19 কিলোমিটার বাকি আছে আমাদের সফট ল্যান্ডিংয়ের জন্য। বেনারস থেকে স্টিল নাও 685 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা 53 মিনিট ড্রাইভিং টাইম। লাইফে এই ফার্স্ট টাইম এত কম সময়ে এত কিলোমিটার রাস্তা কভার করেছি। আজকে মোটামুটি রোড কন্ডিশনও ঠিকঠাক ছিল, এবং আমরা টাইম ওয়েস্টও বেশি করিনি রাস্তায়, এন্টায়ার রাস্তায়, এবং জাস্ট খেতে যতটুকুনি টাইম যায়। বাকি আপাতত তো এই চলছে। বাইরে কলকাতার ভালো গরম আছে, বেশ ঠান্ডায় এতদিন ছিলাম, এবার গরমে থাকতে হবে আর কি। একটা লম্বা সুন্দর ট্রিপ এন্ড হলো। দারুণ লেগেছে। 21 দিন ধরে, 19 দিন না 20 দিন 20 দিন ধরে আমাদের এই কলকাতা থেকে লাদাখ সত্যি অপূর্ব। মনের মণিকোঠায় এটা অম্লান হয়ে থাকবে। আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, 20 দিন ধরে আমরা 20 দিন ধরে খুব আনন্দ করেছি। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ড্রাইভারের ড্রাইভিং। আজকে কম টাইমের মধ্যে তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, বাড়ি ফিরে গেছি। আমরা অরুণাচল ট্রিপও একসাথে করেছি, সেটাও অনেক যথেষ্ট লেন্দি ট্রিপ ছিল, অনেক দিনের ট্রিপ ছিল। কিন্তু লাদাখ ছিল একটা আমাদের কাছে কি বলবো, একটা ইমোশন, একটা আবেগ, মানে একটা অ্যাচিভমেন্ট ধরতে গেলে। অনেক দিন ধরে একটা প্ল্যানিং চলছিল, হচ্ছিল না, হুট করে দিদিরাও রাজি হয়ে গেলেন, হয়ে গেল আর কি। সেরকম ফুল অ্যান্ড ফাইনাল প্ল্যানিং কিন্তু আমাদের কাছে ছিল না, যে একদম এই দিনে এই করবো এরকম নয়। বেরোনো নিয়েও আনসার্টেনিটিতে ভরা ছিল, কোনো ট্রিপে গেছি কোনো রকম বুকিং ছাড়া। একদমই তাই, আনসার্টেনিটিতে ভরা ছিল গোটা ট্রিপটা। তারপরেও মোটামুটি 20টা দিন এত সুন্দরভাবে কেটে দারুণ। মানে যবে থেকে গাড়ি কিনেছি বা গাড়ি চালানো শিখেছি বা লং ট্যুর করছি, এরকম অনেকেই জিজ্ঞাসা করে লাদাখ গেছিস। আজকে অন্তত তাদেরকে গিয়ে বলতে পারবো হ্যাঁ লাদাখ গিয়েছি, এবং লাদাখ চষে এসেছি সোজা কথা। হ্যাঁ, একদমই তাই। অনেকে অনেক রকম নেগেটিভিটি, হেন নেগেটিভ কথা, ভয় দেখানো, এই হবে না, গাড়ি এই হবে যাবে, নিজেদের শরীর খারাপ হবে, যাওয়া ঠিক নয়, ওই নয় তাই নয়। না, আমরা আজকে কমপ্লিট করে আসতে পেরেছি ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায়, আপনাদের আশীর্বাদে, যাই বলি। হ্যাঁ, এখানে ভারতের জাতীয় তো হ্যাঁ, কলকাতার অনেক কিছুই দেখছি পাল্টে গেছে। হ্যাঁ, আমরা যা দেখে গেছিলাম ওই যে লোগোটা যেটা চেঞ্জ হয়ে ভারত মাতা, যে ভালো লাগছে, খুব দারুণ লাগছে।
আর সিটি লাইট বাকি তো আমাদের কলকাতা কি বলবো, সে তো আলাদাই তার রূপ, সে তো থাকবেই। আর হোম ফেরার যে মানে বাড়িতে এতদিন পর বাড়িতে ফেরার যে আনন্দ, সেটাও তো আছেই। চলো আবার যাওয়া যাবে ট্রিপে, আবার দেখা হবে সবার সাথে। আবার কোনোদিন লম্বা হ্যাঁ, বাই। গুড নাইট। আবার আসবো। তো আপাতত আমরা পৌঁছে গিয়েছি, আমাদের ট্রিপ এখানেই দ্য এন্ড। আর এই যে জিনিসপত্র সব নামানো হচ্ছে, দেখো একটা লম্বা ট্রিপ এখানে শেষ হলো। 9টা বাজে এখন, বাই বাই, গেলে ভালো হতো। বাই বাই, বাই বাই।